So, well, calculus was discovered by two different scientists at the same time. One is Sir Isaac Newton and the other is Leibniz. But the interesting point is when Newton discovered calculus, it was during 1665. তখন ইউরোপে প্লেগ, এই যে এখন কোভিড শুরু হওয়ার পরে অনেকেই প্রচুর পুরনো পুরনো কবে কবে এপিডেমিক প্যান্ডেমিক এসব হয়েছে সবাই সব শেয়ার করছিল। তো আশা করি তোরা অনেকেই জানিস যে এর আগে মানে মাঝে মাঝেই একটা করে প্যান্ডেমিক হয়। প্রচন্ড কুখ্যাত একটা প্যান্ডেমিক ছিল, এটাকে ব্ল্যাক ডেথ বলা হয় ইউরোপ। তো সেই প্লেগের সময় আমরা যেমন এখন কোয়ারেন্টিনে আছি, প্লেগের সময় সব লোকজন স্টুডেন্টরা সবাই কোয়ারেন্টিনে চলে গেল বাড়িতে। তো নিউটন অ্যাট দ্যাট টাইম ওয়াজ আ কলেজ স্টুডেন্ট। এই যেমন তোরা কলেজে ঢুকেছিস ফার্স্ট ইয়ারে, নিউটনের ক্ষেত্রেও প্রায় তাই, জাস্ট কলেজে ঢুকেছেন, ওই হয়তো মেবি ফার্স্ট ইয়ার বা জাস্ট সেকেন্ড ইয়ার। তো প্লেগের আউটব্রেক হওয়ার পরে অল দ্য স্টুডেন্টস ওয়ার সেন্ট ব্যাক টু দেয়ার হোম। দ্য ইয়ার ওয়াজ 1665। সেই সময় যে নিউটন এই যে বাড়িতে বসে বসে সারাদিন কি করবেন, এই আমরা সারাদিন কি করছি, রান্না করছি, ছবি লাগাচ্ছি ফেসবুকে, আর কেউ কেউ পড়াশোনাও করছি, সেই সংখ্যাটা কম। তো নিউটন বাড়িতে বসে বসে সারাদিন বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে he came up with three things: gravitational law, laws of motion, and theory of calculus, all in the lockdown. তাহলে best work of Newton was during the quarantine period or লকডাউন। তাহলে লকডাউনে কিন্তু শুধু যে খারাপ খারাপ ব্যাপার হয় তা নয়, দু চারটে ভালো জিনিসও হতে পারে। বাট আমরা এই প্লেগ না হলে পৃথিবী ঠিক কোথায় থাকতো সেটা আমরা কিন্তু জানি না অ্যাকচুয়ালি। ওই জন্য লোকে বলে যে 1665 প্লেগ অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অফ ফিজিক্স। ওকে, সো what Newton actually tried to think about is planetary motion. Because motion of planets বা stars, it was a hot topic of interest for the people at that time. তখন সবাই গ্রহ নক্ষত্র নিয়েই মাথা ঘামাতো। তো প্ল্যানেটারি মোশন, এবং সেটা আমরা নিউটনের সময় অ্যাটলিস্ট আমরা সবাই ওটা জেনে গেছিলাম যে সান ইজ অ্যাট রেস্ট, তখন তো রেস্টেই আছে সেটাই সবাই ভাবতো। সান ইজ অ্যাট রেস্ট, সো উই আর আ পার্ট অফ সোলার সিস্টেম, and Earth is moving around Sun in a circle. This is called heliocentric approach, মানে heliocentric thought আর কি। এই না, হ্যাঁ, yes, heliocentric। পৃথিবী সৃষ্টির কেন্দ্রে আছে সেটা, দ্যাট ইজ কল্ড জিওসেন্ট্রিক, আর এইটা হচ্ছে হেলিওসেন্ট্রিক। তো বেসিক্যালি প্ল্যানেটারি মোশন ওয়াজ আ প্রবলেম অফ সার্কুলার মোশন। সো হোয়াট bothered Newton most is, first of all, why? কেন সার্কুলার মোশন? আমার হাতের লেখাটা খুব একটা ভালো না, বুঝতে না পারলে বলবি, আবার আরো ভালো করে লেখার চেষ্টা করবো। তো ফার্স্ট কোশ্চেন যেটা নিউটনের মাথায় হলো সেটা হচ্ছে হোয়াই সার্কুলার মোশন। নেক্সট হচ্ছে হোয়াট ইজ রেসপন্সিবল ফর দিস মোশন। What is responsible for this motion? And last point is, মানে কি হলে মোশনটা লিনিয়ার হতো, মানে কেন সার্কুলার। মানে সেই সময় প্ল্যানেটারি মোশন যদি আমি ভাবি, মানে মানুষ যে মোশন গুলো দেখতে পাচ্ছে সেগুলো সবই কিন্তু লোকে যা দেখছে, what people are observing is all circular motion, তাহলে they are not linear motion। তাহলে when can one object just a minute, so when can one object follow linear path?
এক মিনিট দাঁড়া। তো লিনিয়ার পাথ মানে স্ট্রেট লাইনে কেন যাচ্ছে না? ঠিক আছে, হঠাৎ করে স্ট্রেট লাইন কি দোষ করলো যে সবাই গোল গোল ঘুরতে শুরু করলো? when can one object follow a linear path? Linear path means when you are going along a straight line. Straight line follow করলে সেটাকে বলে লিনিয়ার পাথ। তো এই তিনটে হচ্ছে মোটামুটি নিউটনের মাথায় প্রশ্ন। এইবার নিউটনের যে তিনটে ল, সেগুলো শুনতে খুবই নাইভ, মানে মানে স্টুডেন্টরা অনেক সময় ভাবে যে এটা আবার নতুনত্ব কি আছে, এত কিছু লোকে হইচই করে। নিউটনস ল, হাউ হি সলভড দ্য প্রবলেমস, পুরো ব্যাপারটার মধ্যে লজিক খুঁজে বের করাটাই নিউটনের আর কি প্রাইমারি মোটিভেশন ছিল। তো নিউটনের লগুলো তো কিছুই নয় আর কি, খুব সামারি করতে গেলে সাম আপ করলে এটাই যে নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট ল ইজ if we, আচ্ছা বইয়ের ভাষাতেই লিখি, any object will follow a straight line এ যাবে and it will move with constant velocity. সোজা একটা লাইনে যাবে এবং স্পিডটাও চেঞ্জ করবে না, সব পয়েন্টে একই থাকবে। কখন? যদি if external force is কি বলা যায়, compelling it to change। এখানে একটা দারুণ ব্যাপার ঘটে গেল। ঠিক আছে, এইটা দিস ইজ দ্য ব্রিলিয়ান্স অফ নিউটন। সেটা হচ্ছে উনি প্রথমেই কি বললেন যে সার্কুলার পাথ ইজ নট দ্য নর্মাল পাথ। এই যে এটা ভাবাটা, এটা হচ্ছে একটা বৈপ্লবিক ব্যাপার। যেখানে আমি গ্রহ নক্ষত্র সবকিছুই দেখছি সার্কুলার পাথেই যাচ্ছে, সেখানে আই এম প্রপোজিং দ্যাট সার্কুলার পাথ ইজ নট নর্মাল পাথ, লিনিয়ার পাথ ইজ নর্মাল পাথ। straight line motion or linear motion is the normal path, but if an object is not following linear path, কোনো অবজেক্ট যদি সোজা পথে না যায়, অর্থাৎ প্ল্যানেটস, they are not going along a straight line, তার মানে this implies that there is some external influence, বাইরে থেকে কিছু একটা নিশ্চয়ই ওকে বাধ্য করছে গোল গোল ঘুরতে। সেই যে কিছু একটা বাধ্য করছে, that is called force, something which is totally invisible। যে জিনিসটা আমরা চোখে দেখতেই পাচ্ছি না, ফোর্স তো আমরা দেখতে পাই না, সেটাকে মানে প্রপোজাল আকারে বলা মানে ইট ওয়াজ টু মাচ আর কি। মানে এটা মানে বলতে পারা এবং ভাবতে পারাটা একটা বিশাল ব্যাপার। তো তাহলে কি দাঁড়ালো, সার্কুলার পাথটা নর্মাল নয়। তাহলে ফার্স্ট ব্রিলিয়ান্স অফ নিউটন ইজ হি প্রপোজড দ্যাট লিনিয়ার পাথ ইজ নর্মাল। নিউটন ল এর কিন্তু কোনো ডেরিভেশন হয় না, অনেক বইতে ডেরিভেশন করা থাকে, নিউটনস ল ডিরাইভ করা, কিন্তু লেট মি টেল ইউ, এবং এটা সারা জীবনের জন্য মনে রাখবি যে নিউটনস ল ক্যান নট বি ডিরাইভড। নিউটনস ল ইজ দ্য ফার্স্ট প্রিন্স, মানে ফার্স্ট ল আর কি, সেখান থেকে বাকি সবকিছু ডিরাইভ হয়েছে। কিন্তু নিউটনস ল কিন্তু কোনো কিছু থেকে ডিরাইভ হয়নি, ওটা জাস্ট ইট কেম রাইট আউট অফ নিউটনস ব্রেন। তো এটাকে প্রায় ভগবানের দৈববাণীর মতো বললে বলা যেতে পারে। হোয়াট এভার, তো নিউটন বললেন যে লিনিয়ার পাথ হচ্ছে নর্মাল। কোনো অবজেক্ট যদি লিনিয়ার পাথে মুভ না করে, ইফ ইট ইজ মুভিং অ্যালং আ সার্কুলার পাথ, দেন সাম এক্সটার্নাল এজেন্ট ইজ ওয়ার্কিং অন ইট। সেই যে এক্সটার্নাল এজেন্ট, ও যে ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট করছে, সেই ইনফ্লুয়েন্সটাকে আমি বলছি ফোর্স। তাহলে ফার্স্ট ল গিভস মি দ্য ডেফিনেশন অফ ফোর্স বা কনসেপ্ট অফ ফোর্স। ঠিক ডেফিনেশন বলার থেকে কনসেপ্ট বলাটা বেটার।
and second is it is giving me the concept of এক সেকেন্ড দাঁড়া নিরঞ্জনা তুই জয়েন করেছিস না করিসনি তো মনে হয় তুই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যে লিংক পাঠালাম বললাম গুগল মিট ইনস্টল করতে তুই পাসনি দেখিসনি নিরঞ্জনা ঢাউরিয়া হ্যাঁ তুই জয়েন করার পরেই তো আমি লিংক পোস্ট করেছি দেখ হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোল physics@hgc বলে যেটা আছে হুম দেখ একটা লিংক আছে দেখ meet.google.com QQIFTIX ওটা ক্লিক করেছিস তারপর কি দেখাচ্ছে হ্যাঁ বল বল কি দেখাচ্ছে বল আমি বলে দিচ্ছি কি দেখাচ্ছে বিজনেস বিজনেস সেটা আবার কি বস্তু আচ্ছা তুই একটা কাজ তুই ওটা ছাড় তুই ইয়ে কর তুই গুগল মিট খোল তোর ফোনে ওই লিংকটা বাদ দে খুলেছিস আচ্ছা খুলে ওখানে দেখ মিটিং কোড বলে একটা জিনিস দেওয়া মানে জয়েন করতে গেলে তুই যদি জয়েনে ক্লিক করিস করার পর তোকে দাঁড়া আমিও ক্লিক করি এক মিনিট দাঁড়া হ্যাঁ এবার দেখ নিউ মিটিং একটা আছে একটা জয়েন উইথ আ কোড বলে একটা জিনিস আছে হ্যাঁ ওই জয়েন উইথ আ কোডে ক্লিক কর আচ্ছা এবার সেখানে তুই লেখ QQI কিউ ফর কোশ্চেন আই ফর ইন্ডিয়া ছোট হাতে লিখবি হ্যাঁ QQI তারপর লেখ FTIX A for A for fruit T for tree FTIX I for India X for হচ্ছে Xerox X তারপর লেখ DED D মানে D দিল্লি তারপরে E for ইংলিশ হ্যাঁ আবার DED হ্যাঁ দিবি তো দিয়েছিস তাহলে এবারে তারপরে তো হ্যাঁ এবার দেখ তোকে উপরে একটা জয়েন বলে একটা বাটন আসবে বা তুই এন্টার হ্যাঁ এসছে ওই জয়েনে ক্লিক কর দেখি ফেল হচ্ছে তাহলে তোর ইন্টারনেটে প্রবলেম ইন্টারনেটে গুগল মিট একটু ঠিকঠাক ইন্টারনেট না থাকলে সবসময় জয়েন করা যায় না তো ফেল দেখাচ্ছে তোকে DED ম্যাম লিংকটা আরেকবার সেন্ড করে দিন না দিলেই তো হয় লিংক তো ওর কাছে আছে কিন্তু ও তো লিংকে তো প্রবলেম বলছে তো আচ্ছা লিংকটা তোকে আমি পার্সোনালি আরেকবার পাঠাচ্ছি কিন্তু তুই ওই কোডেও হবে কিন্তু কোডে যদি না হয় তাহলে এটাও হবে না আচ্ছা তুই DED দিয়ে আরেকবার দেখ তো জয়েন করতে পারছিস কিনা QQIFTIXDET আর নয়তো তুই হোয়াটসঅ্যাপ খোল তোকে আমি লিংক পাঠিয়েছি তোর নিজের হোয়াটসঅ্যাপটা খোল মানে তোকে আলাদা পাঠিয়েছি না তুই ফোনটা চালিস না তুই ফোনেই থাক হুম could not connect কেন দেখাচ্ছে could not connect ও তাহলে এটা আমাকে কোনো একটা ভাবে দেখতে হবে কেন হচ্ছে না তোর আচ্ছা ঠিক আছে শোন আজকে আমি মেনলি গল্পই বলছি ঠিক আছে খুব বিশাল কিছু করাচ্ছি না আর ভিডিও তুই পেয়ে যাবি তুই আজকে ছেড়ে দে আমি ক্লাসটা নিয়ে নিচ্ছি তারপর আমি তোকে ফোন করছি করে আমি দেখছি তোর কি হচ্ছে ব্যাপারটা হ্যাঁ ভিডিও পেয়ে যাবি দুশ্চিন্তা করার কিছু নেই ঠিক আছে আমি তোকে এই মোটামুটি 8টার পরে ফোন করছি ঠিক আছে ওকে এটা আবার কিরম ব্যাপার কে জানে দেখতে হবে হোপফুলি আচ্ছা কি যেন আমি বললাম তখন
ডেফিনেশন অফ, হ্যাঁ ওকে, তাহলে ডেফিনেশন, সো উই গট ডেফিনেশন আর কনসেপ্ট অফ ফোর্স, যে কিছু একটা অদৃশ্য ব্যাপার, সেটা আমাকে সোজা পথ থেকে ঘুরিয়ে, এই তো, এই তো হয়েছে। শুনতে পাচ্ছিস নীলাঞ্জনা? হ্যালো হ্যালো, আচ্ছা, ধরে নিই যে শুনতে পাচ্ছে, লেট আস অ্যাজিউম। হ্যাঁ, তো সেখান থেকে আমরা পেলাম হচ্ছে কনসেপ্ট অফ ফোর্স, আর সেকেন্ড ইজ কনসেপ্ট অফ ইনার্শিয়া। ফোর্স হচ্ছে বল, ঠিক আছে, আহ, বাংলা বইতে যেটা বল থাকে, বাইরে থেকে প্রযুক্ত বল, এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য কনসেপ্ট অফ ইনার্শিয়া, হুইচ ইজ বাংলায় হুইচ ইজ কল্ড জাড্য। সো হোয়াট ইজ ইনার্শিয়া? এই যে বললাম, এই যে ব্যাপারটা, অবজেক্ট উইল মানে কন্টিনিউ টু মুভ ইন স্ট্রেট লাইন, যতক্ষণ না বাইরে থেকে কেউ ওকে বাধ্য করবে ততক্ষণ ও যে একই লাইনে চলতেই থাকবে, একই ভেলোসিটি নিয়ে, বা স্থির বস্তু স্থির থাকবে, রেস্টে থাকলে রেস্টে থাকবে, মানে যে যেমন ছিল সে তেমনই থাকবে। ওকে, যেমন স্টুডেন্টদেরকে বাইরে থেকে খোঁচা না মারলে ওরা যেমন ঠিকঠাক করে পড়তে বসে না, তো ওটা হচ্ছে একটা জাড্য ধর্মের উদাহরণ। সো দিস ইজ ইনার্শিয়া। এবং অলসো উই গেট দ্য কনসেপ্ট অফ ইনার্শিয়াল ফ্রেম। এই যে এনি অবজেক্ট, if it is moving in a straight line and its velocity or speed is not changing, সরল রেখায় চলছে, একই গতিতে চলছে, এরকম সমস্ত অবজেক্ট, এবং the reference frame attached with this are called inertial reference frame. ইনার্শিয়াল ফ্রেম, ঠিক আছে। রেফারেন্স ফ্রেম মানে হচ্ছে এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস, একটা বস্তু সোজা সরল রেখায় চলছে, একই গতিতে চলছে, তার সঙ্গে আমি এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস জয়েন করে দিলাম, তাহলে আমি যা পেলাম সেটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম। বাট ইফ অ্যান অবজেক্ট ইজ নট মুভিং ইন আ স্ট্রেট লাইন, উদাহরণ হচ্ছে আর্থ, আওয়ার প্ল্যানেট, ইফ আই অ্যাটাচ এক্স ওয়াই জেড অ্যাক্সিস টু আর্থ, এই যে এক্স ওয়াই জেড সিস্টেমটা পেলাম, এটাকেই রেফারেন্স ফ্রেম বলে, বাংলাটা মনে করতে পারছি না। তো এই রেফারেন্স ফ্রেমটা কিন্তু নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর রেফারেন্স ফ্রেম ইজ নন ইনার্শিয়াল ফ্রেম। কেন? কেননা এটা স্ট্রেট লাইনে চলছে না, সার্কেলে চলছে, ইট ইজ মুভিং ইন আ সার্কেল। তো আর্থস রেফারেন্স ফ্রেম ইজ নন ইনার্শিয়াল ফ্রেম। এবং এই যে ইনার্শিয়া এবং ইনার্শিয়াল ফ্রেমের কনসেপ্টটা তো আমরা নিউটনস ল থেকেই পাচ্ছি। তাহলে নিউটন কি বলছে, যে ফোর্স অ্যাপ্লাই হলে তবেই স্ট্রেট লাইন থেকে চেঞ্জ হয়ে অন্যদিকে যায়, আর ফোর্স না থাকলে স্ট্রেট লাইনেই চলতে থাকে। তো এই যে লটা, এটা কিন্তু দিস ইজ ভ্যালিড অনলি ইন ইনার্শিয়াল ফ্রেম। নিউটনস ল আর ভ্যালিড in inertial frame only. তার মানে নন ইনার্শিয়াল ফ্রেম যেগুলো আছে, যেমন আর্থ, সেখানে কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাই না হলেও অবজেক্ট একা একাই চলতে থাকতে পারে। যেমন আচ্ছা, ডেইলি লাইফ থেকে আমি এই মুহূর্তে এক্সাম্পল দেওয়াটা একটু মুশকিল, ঠিক আছে। আমি যদি মেকানিক্সের দু একটা ক্লাস মাঝখানে নিই,
যেটা আমার প্ল্যান আছে নেব, ক্যালকুলাসটা মানে ম্যাথ ফিজিক্স একটু এগোলে তখন আমি এটা নিয়ে আরেকটু ডিটেলে ডিসকাস করবো। মানে এটার এক্সাম্পলগুলো এক্ষুনি খুব ইজি এক্সাম্পল আমার মাথায় আসছে না, ঠিক আছে? কিন্তু এখন থিওরিটিক্যালি ভাব, এক্সাম্পলটা না হয় পরে কখনো দেব। তো থিওরিটিক্যালি স্পিকিং, নিউটনস ফার্স্ট ল ইজ অল অ্যাবাউট ইনার্শিয়া এবং অল অ্যাবাউট মোশন ইন আ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম ভেলোসিটি, এবং নিউটনস ল ইজ ভ্যালিড অনলি ইন ইনার্শিয়াল ফ্রেম। নন ইনার্শিয়াল ফ্রেম অর্থাৎ আর্থের ফ্রেমে কিন্তু নিউটনস ল এক্স্যাক্টলি ভ্যালিড নয়। তো আর্থস ফ্রেম, it is non inertial frame, there Newton's laws are not valid, অর্থাৎ আর্থের ফ্রেমে এমন হতেই পারে, মানে আর্থে বসে, আর্থের ফ্রেমে, ঠিক আছে, পৃথিবীতে আমরা বসে আছি, তো তো এটা হতে পারে যে দেয়ার ইজ নো ফোর্স বাট স্টিল দেয়ার ইজ মোশন, ফোর্স নেই তবুও মোশন আছে, এটা হতে পারে বিকজ আর্থ ইজ নন ইনার্শিয়াল। নন ইনার্শিয়াল ফ্রেমে নিউটনস লস আর নট ভ্যালিড, নিউটনস ল হোল্ড করে না, নিউটনের ফার্স্ট ল। সো দিস ইজ অল অ্যাবাউট, মানে এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডিসকাশন ছিল। তারপরে নিউটন, এবার নিউটন তো শুধু আইডিয়া দিয়েই তো থেমে থাকবেন না, উনি হচ্ছে হি গেভ আস সার্টেন ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সটা কি? প্রথমত ইকুয়েশন, ইকুয়েশনটা হচ্ছে ফোর্স ইজ মাস multiplied by acceleration। বিশাল ব্যাপার। ফোর্সের কনসেপ্টটা তো আমরা আগে পেলাম, এই যে মাস অফ অ্যান অবজেক্ট, এসেনশিয়ালি মাসের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কি বলবো, মানে ডেফিনেশন অ্যাকচুয়ালি ওই সময় ছিল না, এখন আছে। এখন আমরা ইন্ডিপেন্ডেন্টলি মাসকে ডিফাইন করতে পারি, তখন কিন্তু মাসটা ছিল জাস্ট একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। অর্থাৎ ফোর্স প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশন বা ত্বরণ। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ডিভি ডিটি, অ্যাক্সিলারেশন হচ্ছে বেসিক্যালি আ ভেক্টর কোয়ান্টিটি, এবং ভেলোসিটিও তো একটা ভেক্টর কোয়ান্টিটি। দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন স্পিড অ্যান্ড ভেলোসিটি, রাইট? মানে এস যদি ডিসপ্লেসমেন্ট হয়, ওই বাংলায় যেটা দূরত্ব আর সরণ বলে যে দুটো ব্যাপার আছে, ঠিক আছে, মানে একটা পার্টিকেল এখান থেকে স্টার্ট করলো, এখান থেকে এরকম 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 করে এই পয়েন্টে এসে স্টপ করলো, তাহলে তাহলে ডিস্টেন্স হচ্ছে এতটা কাভার করেছে এখান থেকেই। আবার এই পাথগুলো অ্যাড করলে মানে এক্স্যাক্টলি কোন পাথটা ফলো করছে সেটা হচ্ছে এই ব্যাপারটা। তো যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্স হচ্ছে স্পিড হচ্ছে ভ্যালুটা ডিএস ডিটি, কি রেটে ও একটা ডিস্টেন্স ট্রাভেল করছে। ভেলোসিটি মানে হচ্ছে ডিরেকশনটা ইম্পর্টেন্ট, কোন ডিরেকশনে। এটা হতেই পারে যে এই পার্টিকেলটা, এই যে পার্টিকেলটা এখানে এলো, এখানে এলো, এখানে এলো, প্রত্যেকটা সেগমেন্টে, ইন অল সেগমেন্টস স্পিড ওয়াজ সেম, এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই, স্পিড সেম, বাট ডিরেকশন ইজ চেঞ্জিং। এই পোর্শনটাতে তো ও এই ডিরেকশনে মুভ করছিল, কিন্তু তারপরেও হঠাৎ করে ঘুরে গিয়ে ডিরেকশনটা চেঞ্জ করে ফেললো। তাহলে তাহলে আমি এটাও বলতে পারি যে ইফ এনি অবজেক্ট ইজ মুভিং ইন সার্কেল উইথ, মানে ইট কাভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল টাইম, এক সেকেন্ডে ও হয়তো এতটা যায়, in the next second it is traveling this distance, in the next second it is traveling this distance, and all of them are equal, so speed is same for them,
but velocity is different because the direction of motion is changing. So speed is a scalar quantity and velocity is a vector quantity. এগুলো অবশ্য তোরা জানিস, তাও আমি বললাম একটু। তো তো দিস ইজ অ্যাক্সিলারেশন। এইবার তো ফোর্স ইজ অলসো আ ভেক্টর কোয়ান্টিটি। ফোর্সেরও একটা ডিরেকশন আছে, কোন দিকে আমি বলটা প্রয়োগ করছি। So force is a vector quantity, acceleration is another vector quantity. এবার আমি একটু সরল ভাবে বলি, সেটা হচ্ছে মনে করি যে একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইনে মুভ করছে। তাহলে ইফ অ্যাপ্লাইড ফোর্স ইজ এফ, মানে ডিরেকশনটা বলছি না, একটাই ডিরেকশন, তো এফ, অ্যান্ড অ্যাক্সিলারেশন ইজ ডিভিডিটি। তাহলে ফোর্স হচ্ছে প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশন। তার যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেইটা হচ্ছে এদের, মানে সেই অবজেক্টের মাস। তাহলে মাসটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ছাড়া কিছুই না। এবার তোরা বলবি যে মাসটা তো একটা ফান্ডামেন্টাল জিনিস, আমরা বাটখারা দেখেছি 2 কেজি ফিক্সড ওয়েট, ঠিক আছে, কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হলো যে মাস কিভাবে, যেভাবে তোরা মেজার করছিস, the way we are measuring mass, এটা কিন্তু সেখানে কিন্তু আমরা জাস্ট নিউটনস সেকেন্ড ল ইউজ করি, we use নিউটনস সেকেন্ড ল, এবং সেখানে ফোর্সকে অ্যাক্সিলারেশন দিয়ে ভাগ করি। সেইভাবেই কিন্তু আমরা ওই বাটখারা যে 2 কেজি আর 1 কেজি সেটা কিন্তু ওইভাবেই পাওয়া যায়। এটা তোরা একটু ভেবে দেখবি নিজেরাও, এটা আমি ডিটেলস এক্সপ্লেনেশন আমি এক্ষুনি দেবো না, এটা তোরা নিজেরা ভাবলে নিজেরাই বুঝবি যে মাসকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মাসের কোনো ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশন কিন্তু হয় না। ডিসপ্লেসমেন্টের কি এটা ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশন, একটা অবজেক্ট এখানে ছিল তারপরে এখানে এলো, এখান থেকে কতটা সরলো আমি স্কেল দিয়ে মাপলাম, ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশন। মাসের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশন কিছু হয় না, এটা পুরোটাই নিউটনস ল এর উপর বেস করে। একটা সার্টেন ফোর্স দিলাম, কতটা অ্যাক্সিলারেশন হলো মাপলাম, ভাগ করলাম, মাস পেলাম। সেভাবেই ইউনিটটাকেও ফিক্স করা হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা আমি ভাবার জন্য দিলাম, এটা নিয়ে আমি আর বেশি কিছু কমেন্ট করব না। আচ্ছা, তো ফোর্স ইজ মাস ইনটু অ্যাক্সিলারেশন। এবার যেহেতু অ্যাক্সিলারেশনের প্রশ্নে আসছি, কিছুটা আমি অলরেডি বলে দিলাম। তো ইট ওয়াজ এগেন অ্যানাদার মাস্টার স্ট্রোক বাই নিউটন। সেটা হচ্ছে উনি দেখালেন যে একটাই জিনিস, ফোর্স, এবং ফোর্সের একটা নাম দিলেন, গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা মানে আরেকটা মাস্টার স্ট্রোক। গ্র্যাভিটেশনাল ফোর্স সেই একই জিনিস কন্ট্রোল করছে, ইট ইজ কন্ট্রোলিং প্ল্যানেটারি মোশন and it is controlling everyday motion. Everyday motion অর্থাৎ আমি বলতে চাইছি ফলিং বডি। যেই মানে জিনিসটা গ্রহ নক্ষত্রের মোশনকে কন্ট্রোল করছে, that same thing or entity is controlling everyday motion, that is motion of a falling body. এটা হচ্ছে আরেকটা বিশাল বড় বৈপ্লবিক চিন্তা, যে বড় বড় জিনিসকে যা কন্ট্রোল করছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকেও সেই একই জিনিস কন্ট্রোল করছে। And that the name of that force is gravitational force. তারপর গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা সেসব তো আছে, সেটা এখন বাদ দে। ম্যাথমেটিক্যাল দিকটা আমি যদি ভাবি, তাহলে উনি গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা তো বললেন যে প্রপোর্শনাল টু m1 প্রপোর্শনাল টু m2 ডিভাইডেড বাই r স্কয়ার, ঠিক আছে সেটা। কিন্তু এই যে মাস ইনটু অ্যাক্সিলারেশন, এইখানটাতেই একটা ব্যাপার হলো, সেটা হচ্ছে যে আমরা v is ds dt একটা স্ট্রেট লাইন মোশন ধরি। এগেন let us be simple. Suppose a body is, this is ground,
a body is falling from height h. তো v is ds dt, f is dv dt. Now if I ask you what is the velocity of this object, তো মানে এক্সপিরিয়েন্স থেকেই এটা একদম মানে ক্লিয়ারলি প্রথমেই বলে দেওয়া যায় যে ভেলোসিটি হিয়ার ইজ নন ইউনিফর্ম। যখন অবজেক্টটাকে জাস্ট রিলিজ করা হলো, when I am just releasing the object, ভেলোসিটি খুব কম, একদম শুরুতে তো জিরো ডেফিনেটলি স্থির হয়েছিল, ছেড়ে দিলাম তাহলে জিরো থেকে বাড়ছে, ভেলোসিটি ওয়াজ জিরো হিয়ার। তারপর অবজেক্টের দিকে তাকালেই দেখলেই পিওরলি ফ্রম অবজারভেশন বোঝা যাবে যে ভেলোসিটি ইজ ইনক্রিজিং। যত আমরা নিচে আসছি তত ভেলোসিটিটা বাড়ছে, তার মানে ভেলোসিটি ইজ নন ইউনিফর্ম। তাহলে প্রশ্ন হচ্ছে, এইটা তো আমি একটু আগেই লিখে ফেললাম আর কি, এটা আমার লেখাটা তো ঠিক হলো না। তো প্রশ্ন হচ্ছে যে তার আগে পর্যন্ত লোকজন ভাবতো যে ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ভাগ করে দাও, ভেলোসিটি চলে আসবে। অ্যাক্সিলারেশন হচ্ছে ভেলোসিটিকে টাইম দিয়ে ভাগ করে দাও, অ্যাক্সিলারেশন চলে আসবে। এটা কখন? যখন ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স যাচ্ছে কোনো একটা অবজেক্ট, তখন এটা ঠিক আছে, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি হলে ঠিক আছে। ইউনিফর্ম ভেলোসিটি হলে ইকুয়াল টাইমে ইকুয়াল, ইট ইজ কভারিং ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল টাইম। আমি ডিরেকশনটা এখানে বাদই দিলাম, ডিরেকশন আমি বলছিই না। ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স যদি কভার করে, ইকুয়াল ডেল্টা এস ইন ইকুয়াল ডেল্টা টি, তাহলে ডেল্টা এস বাই ডেল্টা টি বা সিম্পল এস বাই টি, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এটা নন ইউনিফর্ম ভেলোসিটি, when the velocity is non-uniform, অর্থাৎ unequal distance in equal time intervals, এই জিনিসটাকে হ্যান্ডেল করার মতন কোনো মানে যোগবিয়োগ গুণভাগ এই পর্যন্তই তখন ছিল, কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এই জিনিসটাকে হ্যান্ডেল করার মতন কোনো ম্যাথমেটিক্যাল টুল তখন ছিল না। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অর্থাৎ তাৎক্ষণিক, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন মুহূর্তে ভেলোসিটি বিভিন্ন। এবার ব্যাপারটাকে গ্রাফিক্যালি দেখা যাক, এস ভার্সাস টি। প্রথমে আমি যদি বলি যে ইকুয়াল টাইম গ্যাপে ইকুয়াল ডিস্টেন্স চাই, দেন ইট লুকস লাইক ইট ইজ আ স্ট্রেট লাইন, ঠিক আছে। ইকুয়াল টাইম গ্যাপে ইট ইজ কাভারিং ইকুয়াল ডিস্টেন্স। এইখানেও মানে এখানে 1 সেকেন্ড মেজার করছি, তাতেও যদি 1 মিটার যায়, তাহলে এখানে আমি হিয়ার আই এম অলসো মেজারিং 1 সেকেন্ড, ইট ইজ ট্রাভেলিং 1 মিটার। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আমি কি বললাম, এবার যদি আমি বলি যে ইকুয়াল টাইম গ্যাপে ইকুয়াল ডিস্টেন্স যাচ্ছে না, অর্থাৎ এমন হতে পারে যে এখানে হিয়ার 1 সেকেন্ড, time distance, okay, so suppose this is a point, this is another point. Acha, suppose this segment is 1 second and this segment is 1 meter. Now suppose here
it is 1 second time, but the distance is 2 মিটার। তাহলে এতটা যদি 1 মিটার হয় তাহলে মোটামুটি এতটা 2 মিটার হবে। তাহলে এই যে 1 সেকেন্ডে এই পয়েন্টে ব্যাপারটা এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। তার মানে the straight line is like this. At this point the particle traveled 1 meter in 1 second, and at this point the particle traveled 2 meter in 1 second. তাহলে একটা স্ট্রেট লাইনের বদলে we are getting multiple straight lines, এরকম এরকম এরকম। তাহলে this is our S versus T graph. তাহলে এবার তাহলে কিভাবে আমরা মাপবো ভেলোসিটি at different points? Obviously যেমন এই পয়েন্টের ভেলোসিটি আমরা কিভাবে মাপতে পারি, এরকম এইটা মাপবো, this length and this length, এবার এটাকে এটা দিয়ে ভাগ করব। আচ্ছা, এবার if I ask you the velocity during this interval, what you will do is you will draw a triangle like this. This is your delta S এবং this is your delta T. Velocity is delta S by delta T. এগুলো সবই কিন্তু একটাই স্ট্রেট লাইনে বলছি, ডিরেকশনে যায়নি। এই পয়েন্টটা যদি মাপতে হয় আবার সেই একই কাজ, ডেল্টা এস বাই ডেল্টা টি। এবার যদি এস ভার্সাস টি ব্যাপারটা প্রথমে দেখালাম স্ট্রেট লাইন, তারপরে বললাম না স্ট্রেট লাইন নয়, বিভিন্ন পয়েন্টে এরকম বিভিন্ন রকম। আচ্ছা, এবার এই জিগজ্যাগটা যদি আরো ছোট ছোট হয়ে যায়, এরকম এরকম, এই তখন কি হবে, ডিফারেন্ট পয়েন্টের ভেলোসিটি মাপার জন্য আমাকে ছোট ছোট ট্রায়াঙ্গেল কনসিডার করতে হবে। ভেরি লিটল triangles I'll have to consider. Little triangles, okay? তো কিন্তু বেসিক প্রিন্সিপালটা একই, সুতরাং সেই ডেল্টা এস বাই ডেল্টা টি কিন্তু এক্ষেত্রে খুব ছোট ছোট ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তা এই যে গ্রাফটা এখন দেখতে পাচ্ছি সেটা তো জিগজ্যাগ, কিন্তু খুবই ছোট জিগজ্যাগ। এটা তো খুবই ছোট জিগজ্যাগ, তো এই জিগজ্যাগটাকেই মানে এই যে সেগমেন্ট গুলো এগুলোকে যদি আমি আরো ছোট করে দিই, অর্থাৎ আমি যদি একটা স্মুথ লাইন করি, তা এনি স্মুথ লাইন, এটা তো তোরা জানিস যে কোনো সার্কেল সেটাকে খুব ছোট অংশে দেখলে একটা স্ট্রেট লাইন, তাহলে যে কোনো স্মুথ লাইন খুব ছোট অংশে দেখলে দ্যাট ইজ অলসো আ স্ট্রেট লাইন। তার মানে ওই জিগজ্যাগ গুলো আর কি ছোট হতে হতে একেবারে স্মুথ একটা ব্যাপার হয়েছে। তার মানে আর কিছুই না, তার মানে এই যে ডেল্টা এস বাই ডেল্টা টি, সো দে ওয়ার ডেল্টা টি ইজ স্মলার, মানে বড় জিগজ্যাগ হলে ডেল্টা টি ইজ লার্জ, and for smaller zigzag delta t is small. For smooth curve delta t tends to 0. This was written as dsdt. এই নোটেশনটা লিবনিজ also developed at the same time, obviously sitting in a different country. So theory of calculus was developed at the same time by two different scientists, এবং সেটা নিয়ে তাদের এসব গল্প টল্পতে ইন্টারেস্ট আছে তারা এটা দেখতে পারিস। সেটা হচ্ছে ক্যালকুলাস ওয়ার বলে একটা খুব ইন্টারেস্টিং বই আছে, which depicts the war between নিউটন and লিবনিজ। মানে দুজন গ্রেট ম্যাথমেটিশিয়ানের মধ্যে বিশাল ঝামেলা ছিল ওই সময় যে হু ইনভেন্টেড ক্যালকুলাস। ওয়েল, তো এইটা হচ্ছে মানে ক্যালকুলাসের বেসিক ইয়ে, মানে তার মানে ক্যালকুলাসের মধ্যে অ্যাকচুয়ালি একসঙ্গে অনেক কিছু আছে। দ্য কনসেপ্ট অফ লিমিট, ফার্স্ট অফ অল, এই যে লিমিট বলে যে একটা বস্তু থাকতে পারে, লিমিটিং কেস, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, এবং এটা যে আমাদের কাজে লাগতে পারে সেইটা।
the concept of infinity. কেন ইনফিনিটি? একটা ছোট্ট এরিয়া ভাব, আচ্ছা আমি এটাই যদি ভাবি, হ্যাঁ, তো এখানে অরিজিন এটা একটা পয়েন্ট, আবার দিস ইজ অ্যানাদার পয়েন্ট। এর মধ্যে কতগুলো সেগমেন্ট আছে? হোয়াট আর দ্য নাম্বার অফ সেগমেন্টস? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। সো হিয়ার আর 5 segments and 5 different velocity. 5টা জিগজ্যাগ আছে, অবশ্য একদম আলাদাই হবে, হ্যাঁ এখানে অবশ্য যেভাবে এঁকেছি তাতে আলাদাই মনে হচ্ছে প্রায়। তো এই 5টা ডিফারেন্ট পোর্শন আছে, 5টা ডিফারেন্ট ভেলোসিটি, যদি আর কি এক একটার স্লোপ এক এক রকম হয়। যদিও এইটার স্লোপ আর এটার স্লোপ প্রায় একই মনে হচ্ছে দেখে। যাই হোক, তো মোট কথা 5টা বা 4টে ডিফারেন্ট ভেলোসিটিস উই আর গেটিং, বাট হিয়ার এখানে টাইম ইন্টারভ্যালের একটা ফাইনাইট ভ্যালু আছে, এখানে কিন্তু টাইম ইন্টারভ্যালটা ভেরি ভেরি স্মল। তাহলে এখানে একটা লিমিটেড রিজিয়নের মধ্যে the number of segments, it is infinite. এই যে ছোট ছোট টাইম ইন্টারভ্যাল, মানে ছোট ছোট যে নাম্বার অফ সেগমেন্ট, এরকম এরকম জিগজ্যাগ থাকলে ফাইনাইট নাম্বার অফ সেগমেন্টস, কিন্তু এরকম স্মুথ থাকা মানে হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সেগমেন্টস, ইনফাইনাইট নাম্বার অফ, বলতে চাইছি লিনিয়ার সেগমেন্টস, স্ট্রেট লাইন টাইপের যে পোর্শন, সেইটা কিন্তু ইনফাইনাইট। তাহলে দ্য কনসেপ্ট অফ ইনফিনিটি। আরো একটা জিনিস দেখ, আমি যদি হোয়াট ইফ আই ট্রাই টু ক্যালকুলেট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে? সেটা হচ্ছে আমাকে অনেকগুলো ধরা যাক আমি ভেলোসিটি আর টাইম প্লট করছি, এটা একটা আরবিট্রারি বলছি আমি। এবার এখানে আমি যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ ক্যালকুলেট করতে চাই, এই পুরো এরিয়াটা, আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো সেখানে হোয়াট ইনস্টিংক্ট কি বলছে? আমরা একটা জিনিস তো করতেই পারি, সেটা হচ্ছে উই ক্যান ডিভাইড ইট ইন ভেরিয়াস সেগমেন্টস। এই now we can apply geometrical rules, triangles, rectangles like this, and apply the formula। এবার সবগুলোকে অ্যাড করলে এটা 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 ইত্যাদি সবগুলোকে অ্যাড করলে আমরা বের করে ফেলবো এরিয়া আন্ডার দ্য কার্ভ। কিন্তু এই ব্যাপারটা যদি এরকম জিগজ্যাগ না হয়, হোয়াট ইফ the curve looks like this? তখন যদি আমাকে এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করতে হয়, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা কিন্তু ইজ ফাইনাইট, একটা নির্দিষ্ট ভ্যালু আছে। ফাইনাইট মানে কি, ব্লো আপ করছে না, একটা নির্দিষ্ট ভ্যালু আছে, হয়তো মেবি 4 ইউনিটস এরকম একটা ভ্যালু আছে। কিন্তু যখন বের আমাকে করতে হবে, তখন আমাকে কিন্তু কি করতে হবে? আই নিড টু স্প্লিট দ্য এরিয়া ইনটু infinite number of rectangles like this, এবং তারপর তাদের সবার এরিয়াকে আমাকে অ্যাড করতে হবে। কেন ইনফাইনাইট নাম্বার অফ রেক্টেঙ্গেলস ধরতে হবে? তার কারণ আমি যদি কোনো বড় রেক্টেঙ্গেল ধরি, আমি এরকম একটা বড় রেক্টেঙ্গেল ধরলাম, তাতে আমার কিছু সুবিধা নেই, কেননা তাহলে আমাকে একটা ট্রায়াঙ্গেল ধরতে হবে, সেই ট্রায়াঙ্গেলের আবার এই জায়গাটা কার্ভ আছে, তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া আমি বার করতে পারবো না। সেই জন্য আমাকে খুব ছোট ছোট
রেক্টেঙ্গেল ধরতে হবে, যাতে করে কি হবে, এইটুকু ট্রায়াঙ্গেল আমি যদি ইগনোর করি তাহলে সেটাতে কোনো এরার নেই। বোঝা গেছে? আমি যত বড় ট্রায়াঙ্গেল নেব, রেক্টেঙ্গেল নেব, তত আমার বড় বড় এরিয়া বাদ দিতে হবে। আর যত আমি সরু সরু মানে ন্যারো, ছোট ছোট ডেল্টাটি, হ্যাঁ, যত ন্যারো নেব তত আমার হচ্ছে যতটুকু পোর্শন বাদ যাচ্ছে সেই পোর্শনটা নেগলিজিবল। সো দ্যাটস ওয়াই আই নিড টু কনসিডার ভেরি ভেরি স্মল রেক্টেঙ্গেলস যাদের উইথ টেন্ডস টু 0। এবং যখনই আমি এত ছোট ছোট রেক্টেঙ্গেল নিচ্ছি তার মানে নাম্বার অফ রেক্টেঙ্গেলস আর ইনফাইনাইট। কি অদ্ভুত ব্যাপার দেখ, ইজ ইনফাইনাইট। তুই একটা ইনফাইনাইট নাম্বার অফ এরিয়া অ্যাড করছিস, করে তুই একটা ফাইনাইট রেজাল্ট পাচ্ছিস। এটা মানে আমি জানি না তোরা কখনো এটা ভেবে দেখেছিস কিনা। এখানে এটা যেটা আমরা করলাম এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটাকে বলে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন জিনিসটা এখানে অ্যাকচুয়ালি কি করছি, আমি বিভিন্ন পয়েন্টের ভি তাকে গুণ করছি, মাল্টিপ্লাই করছি ডেল্টা টি দিয়ে, যেখানে ডেল্টা টি টেন্ডস টু 0, অর্থাৎ যখন ডেল্টা টি টেন্ডস টু 0 তখন ডেল্টা টি বিকামস, মানে ডেল্টা টিকে লেখা হয় ডিটি হিসাবে। তাহলে এখানে আমি কি করছি, প্রত্যেকটা একটা, ধর এই রেক্টেঙ্গেলটা, এই রেক্টেঙ্গেলটা তার এরিয়াটা কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো লেন্থটা হচ্ছে ভি, ভি অ্যাট টি আর কি, আর উইথ হচ্ছে ডেল্টা টি বা ডিটি। তাহলে এই একটা রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে ভি ইন্টু ডিটি। এবার আমাকে কি করতে হবে, সমস্ত রেক্টেঙ্গেলের যত এরিয়া আছে এতগুলোকে আমাকে সাম করতে হবে। যদি বড় বড় রেক্টেঙ্গেল হতো তাহলে যোগ করতাম, যেহেতু ইনফিনিটেসিমালি স্মল অর্থাৎ ভিটি ডিটি, তাদেরকে আমরা যে যোগ করি সেই যোগ করার যে পদ্ধতি সেটাকেই বলে ইন্টিগ্রেশন। এবং এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হলো ভিটিটা তো ডিএস ডিটি, আমরা একটু আগেই দেখেছি। তাহলে ডিএস ডিটি ইন্টু ডিটি অর্থাৎ ইন্টিগ্রেশন ওভার ডিএস। তার মানে আমার যদি ভেলোসিটি জানা থাকে তাহলে সেখান থেকে আমি টোটাল ডিস্টেন্স কাভার্ড জানতে পারবো, অর্থাৎ ইন্টিগ্রেশন ইজ জাস্ট দ্য রিভার্স অফ ডেরিভেটিভ আর কি। ইন্টিগ্রেশন হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ এবং জিওমেট্রিক্যালি ইন্টিগ্রেশন হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা এখানে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ টার্মকে অ্যাড করছি, ইনফাইনাইট নাম্বার অফ রেক্টেঙ্গেল তাদের এরিয়া, তাদেরকে অ্যাড করে আমি একটা ফাইনাইট রেজাল্ট পাচ্ছি। অর্থাৎ ক্যালকুলাসের যে কনসেপ্ট তার মধ্যে কনসেপ্ট অফ লিমিট আছে, কনসেপ্ট অফ ইনফিনিটি আছে, এবং যেটা আছে সেটা হলো দ্য কনসেপ্ট অফ ইনফাইনাইট সিরিজ giving a finite sum। একটা ইনফাইনাইট যোগফল থেকে একটা ফাইনাইট রেজাল্ট পাওয়া যাবে। এই তিনটে জিনিস নিউটন এবং লিবনিজের মাথা থেকে বেরিয়েছিল, তবে গিয়ে ক্যালকুলাসটা এলো। So thus we get ক্যালকুলাস। আচ্ছা, আজকের ক্লাসটা এতটাই থাক। এর পরের ক্লাসে আমরা কয়েকটা লিমিট ডিসকাস করব। অবশ্য তোরা লিমিট কিছুটা যদি পড়ে থাকিস তাহলে আমি ভাবছি যে কয়েকটা অঙ্ক দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি বাড়িতে করার জন্য কয়েকটা লিমিটের অঙ্ক দিই। দিচ্ছি, ট্রাই কর, পারলে ভালো, না হলেও কোনো প্রবলেম নেই। limit x tends to 0,
ম্যাম ফার্স্টের অঙ্কটা ওই মাঝে ডট না মাইনাস আছে? এটা মাইনাস আছে, এটা মাইনাস। স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স। Number 3, limit x tends to 0 to the power x square minus 1 by sine square x limit x tends to 0 log 2 plus x minus log 2 by x আর আরেকটা দিচ্ছি, 5টা দিচ্ছি, limit x tends to 0 log 1 plus x by 3 to the power x minus 1। ঠিক আছে, এই 5টা লিমিট পরের দিন করিস। পরের দিন মানে হচ্ছে শনিবার আবার 7টার সময় ক্লাস নেব। আর নেক্সট ক্লাসে আমি এগুলো ট্রাই কর, পারলে ভেরি গুড, আদারওয়াইজ আই উইল ডিসকাস about limit. So in next class we will discuss about limits এবং টেলর সিরিজ। ম্যাম কোয়েশ্চেন গুলো কোশ্চেন আরেকবার হ্যাঁ দেখাচ্ছি। আমি এটা পিডিএফও শেয়ার করে দেবো। লিমিটস, টেলর সিরিজ এবং হাউ টু প্লট এ ফাংশন, এই দুটো টপিক অ্যাকচুয়ালি অনেকটাই রিলেটেড। তো এগুলো আই উইল ডিসকাস ইন দ্য নেক্সট ক্লাস এন্ড দিস আর ইওর কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন গুলো একটু হোয়াটসঅ্যাপে পাঠালে সুবিধা হয়। আমি পুরো ক্লাসটারই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আর ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, এখানে যে লিমিট পড়ানো মানে লিমিট যা পড়বো সেগুলো কি মানে 12 বা 11 এ যা পড়েছি সেরকমই? হ্যাঁ হ্যাঁ, ওটাই নাহলে কি দিতাম একই ওটা। এগুলো জাস্ট রিভিশন, বুঝেছিস? এটা হচ্ছে রিভিশন অফ ক্যালকুলাস। আচ্ছা, মানে এক্সট্রা করে আর কিছু পড়তে হবে না? না এক্সট্রা করে কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কোয়েশ্চেন দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে।